তোমার যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পাড়ে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে। ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে হৃদয়ের পাশে। দেখিব মেয়েলি হাত সকরুণ সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে। সন্ধ্যায় দাঁড়ালে সে পুকুরের ধারে, খইরঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে। পরন কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে। কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীড়ে। নীরবে পা ধুয়ে জলে একবার, তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায়। তবু জানি কোনো দিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি। সে যে আছে আমার এই বাংলার তীরে। জীবনানন্দ দাশ, তোমার যেখানে স্বাদ চলে যাও। আমি এবং আমরা সবাই এই বাংলায়, এই বাংলাকে ঘিরে থাকতে চাই। বাংলার বৌদ্ধ, বাংলার হিন্দু, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিদিন ভোরে চোখ মেলে দেখতে চাই, হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, বাংলাদেশটাকে গড়তে চাই নতুন করে। আমন্ত্রণ কেওয়াই স্টিল সকাল 24-এ। আজ মঙ্গলবার 29 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, আজ 13ই আগস্ট 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। চলুন আজ শুরুতেই সকাল 24-এ পত্রিকার কী কী সংবাদ শিরোনাম করলো সেগুলো দেখে নিই। শুরুতেই সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলের পরামর্শ। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের বৈঠক, সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে। তার পাশে আমরা ইনসার্টে ছবি দেখতে পাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে বক্তব্য প্রদান করার সময়কার একটি ছবি। বক্তব্য দেন সমন্বয়ক আবু বাকের মজুমদার। এটি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তোলা একটি ছবি। বলা হচ্ছে, দল পুনর্গঠন করুন, প্রতি বিপ্লবের চেষ্টা সফল হবে না। এটি বলেছেন আওয়ামী লীগের উদ্দেশ্যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়েছেন তিনি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি করেছে। ঢাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ। পাচারের অর্থে 3 দেশে সাইফুজ্জামানের সম্পদ, সাবেক ভূমিমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর পরিবারের অ্যাকাউন্ট ফ্রিজ। চলে যাচ্ছি ইত্তেফাকে, পড়ছে দৈনিক ইত্তেফাক। প্রথমেই ঋণ প্রসঙ্গ। প্রায় 25,000 কোটি টাকার ঋণের বোঝা ওয়াসার ঘাড়ে। 15 বছর এমডি পদে থাকা তাকসিম এ খানকে দুষছেন কর্মকর্তা কর্মচারীরা, গ্রেফতারের দাবি। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত সহ কয়েকটি দলের মতবিনিময় সভা। নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারকে সময় দেবে দলগুলো। যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেন। আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সকলের জন্য, সেটি হচ্ছে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে মালবাহী ট্রেন। পশ্চিমাঞ্চল রেলের পাকশি বিভাগে ট্রেন চলাচল শুরু হয়েছে। মাল ও তেলবাহী ট্রেন চলছে এবং এছাড়াও জানা গেছে যে ব্রডগেজ ট্রেন ছাড়াও আন্তনগর ট্রেনে চলছে অন্যান্য ট্রেনগুলো। আজ থেকে চালু হয়েছে লোকাল এবং কমিউটার ট্রেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানাবো আপনাদেরকে। যশোর থেকে সরাসরি যুক্ত করছি সহকর্মী তৌহিদুর রহমানকে। তৌহিদ, শুভ সকাল আপনাকে। বেশ কিছুদিন, মানে অনেক দিন আসলে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে প্রতিদিন একটা উত্তপ্ত পরিস্থিতি, প্রত্যেকের মনে উত্তেজনা।
এই মুহূর্তে বা তার কিছুক্ষণ পর কি হবে? তো এত কিছুর পর এখন একটুখানি স্বাভাবিক পরিস্থিতি আসতে শুরু করেছে এবং শুরু হয়েছে ট্রেন চলাচল। আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই, আপনি যেখানে আছেন সেখানকার আপডেট কি? তাসনুম ভাই, এই মাত্রও কিন্তু একটি মালবাহী ট্রেন যশোর স্টেশন অতিক্রম করলো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা আমি যতদূর জানতে পারলাম যে এটা হলো সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে এই ট্রেনটি আসলো এবং খুলনাতে যে তেল পদ্মা মেঘনা যমুনা যে রাষ্ট্রীয় ডিপো তেলের সেইখানে গিয়ে পৌঁছাবে এবং এর আগে গতকাল থেকেই মালবাহী ট্রেন চলাচল শুরু করেছে। আজকে থেকে যাত্রীবাহী যে লোকাল মেইল এবং কমিউটার ট্রেন চালু হওয়ার কথা। ইতিমধ্যে গতকাল দিবাগত রাত 1টার সময় খুলনা থেকে নকশিকাথা এক্সপ্রেস নামে যে ট্রেনটি সেটা ছেড়ে এসেছে এবং ট্রেনটি যশোর স্টেশন রাত 1টায় ত্যাগ করে, সেটা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এরপরে বেলা 11টার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা যে ট্রেনটি আছে রকেট এক্সপ্রেস, সেটা এই বেলা 11টায় এই যশোর স্টেশনে এসে পৌঁছানোর কথা। সেই প্রস্তুতি কর্তৃপক্ষের রয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনগুলিও চলাচল করবে। যদিও বেনাপোল থেকে খুলনা পর্যন্ত যে কমিউটার ট্রেনটি চলাচল করে সেটি আজকে মঙ্গলবার, সাপ্তাহিক বন্ধের দিন ওই ট্রেনটির, সেই কারণে আজকে সকালে সেই ট্রেনটি না আসায় এখন কিছুটা মানে কর্মচঞ্চলতা এখন এখানে দেখা যায়নি এবং সেই পরিস্থিতিতে সবাই আশা করছেন আগামীকাল থেকে যে আন্তনগর ট্রেন এক্সপ্রেস চালু হলে সকলে এবং পরিস্থিতি যেহেতু অনেকটা স্বাভাবিক দিকে আছে, কাল থেকে স্বাভাবিক পরিস্থিতি হবে। তবে খুলনা এবং কলকাতার মধ্যে যে ট্রেনটি চলাচল করে বন্ধন এক্সপ্রেস, সেটা কিন্তু গত 18 জুলাই থেকে এখনো বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ বলছেন যে এটি দুই দেশের আলোচনার মধ্য দিয়েই মূলত ভারত কর্তৃপক্ষের সম্মতি সাপেক্ষেই চালু করা হবে। তাসনুবা। তবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপডেট দেওয়ার জন্য। জানাচ্ছিলাম রেল যোগাযোগের পরিস্থিতি হয়তো আর কিছুদিনের মধ্যেই পরিস্থিতি পুরো দেশেই স্বাভাবিক হতে যাচ্ছে। চলুন চলে যাই আমাদের পরবর্তী শিরোনামগুলোতে কি আছে দেখে নেই। ইত্তেফাক পড়ছিলাম, ঢাবিতে বিক্ষোভ সমাবেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 দাবি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এবার পড়ব প্রথম আলো। বিদেশের সাবেক ভূমিমন্ত্রীর বিপুল সম্পদ, যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী, পুত্রকন্যা এবং তাদের নামে থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত। আর ইনসার্টের যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এটি সরকার পতনের পর থেকে সড়কে যান চলাচলে শৃঙ্খলা আনতে কাজ করছিলেন শিক্ষার্থীরা। গতকাল থেকে তাদের সঙ্গে যোগ দিতে শুরু করেছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। দুপুরে রাজধানীর বিজয় সরণি মোড় থেকে তোলা এই ছবিটি। দর্শক, যেমনটি বলছিলাম যে বিভিন্ন থানার দায়িত্ব বুঝে নিচ্ছেন পুলিশ সদস্যরা, শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। চলুন এই বিষয়ে আরো বিস্তারিত জানা যাক। শেরপুর থেকে যোগ করে নিচ্ছে সহকর্মী ইমরান হাসান রাব্বিকে। রাব্বি, শুভ সকাল আপনাকে। আমরা গত দুদিন থেকেই শুনছি যে সারা দেশেই স্বল্প পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে, পুলিশরা থানায় ফিরছেন। শেরপুরের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, সেখানে থানার কার্যক্রম কতটা শুরু হয়েছে এবং সেবা কতখানি পাচ্ছে পুলিশের কাছ থেকে সাধারণ মানুষ? তাসনোভা, শুভ সকাল। স্বল্প পরিসরে বলতে গতকাল থেকেই শেরপুরের যে 5টি থানা রয়েছে সেই 5টি থানাতে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন এবং দায়িত্ব বুঝে নিয়ে তাদের পুলিশি কার্যক্রম সেই কার্যক্রমগুলো ইতিমধ্যে তারা শুরু করেছেন। তবে শেরপুর জেলার 5টি থানার মধ্যে শেরপুর সদর থানা গত 5 তারিখে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়। এখানে আগুন দেয়া হয় এবং একেবারেই শেরপুরের সদর থানার প্রত্যেকটি রুম ভেঙে ফেলা হয়েছে। সকল যে দ্রব্য ছিল অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য যাবতীয় যে সামগ্রী ছিল সবই কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা রয়েছে এখন এই মুহূর্তে শেরপুরের নকলা থানাতে। নকলা থানাতেও গতকাল থেকে অফিসিয়াল সকল কার্যক্রম শুরু হয়েছে এবং একই সাথে আমরা দেখেছি যে শেরপুর সদর থানা বাদে শেরপুরে যে 4টি থানা রয়েছে আরো প্রতিটি থানাতেই পুলিশরা কিন্তু প্রথম থেকে অবস্থান করছিলেন এবং কর্মবিরতি পালন করলেও তারা এই থানা কম্পাউন্ডের মধ্যেই অবস্থান করছিলেন এবং
অফিসিয়াল নির্দেশনা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পাওয়ার সাথে সাথে কিন্তু তারা তাদের কাজ শুরু করেছেন। আমরা রয়েছি নকলা থানাতে, এখানে আমাদের সাথে আমরা একজনকে পেয়েছি। আসলে আপনারা কার্যক্রম এখন এই মুহূর্তে কেমন ভাবে শুরু করেছেন, কতটা চলমান রয়েছে? এখন মোটামুটি পুরাপূর্ণভাবেই শুরু হয়ে গেছে। এখন আমরা সবাই হাজির আছি, থানার সব অফিসার ফোর্স সবাই হাজির আছে এবং কাজ পুরাপূর্ণভাবেই শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনাদের থানায় কি আনসার বাহিনী অথবা সেনা সদস্য কি মোতায়েন করা আছে কিনা এই মুহূর্তে? না, আমাদের এখানে আনসার সদস্য নাই, তবে সেনাবাহিনী আছে, ওনারা ওই উপজেলাতে আছে, ওনারা এসে আমাদের সাথে সমন্বয় করে আর কি। শুনছিলেন যে কার্যক্রম চলছে এবং একই সাথে আসলে মানুষও কিন্তু বুঝতে শুরু করেছে যে তাদের স্বাভাবিক জীবন চালানোর জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু এই মুহূর্তে আসলে পুলিশ বেশ গুরুত্বপূর্ণ। গত 7 দিনের প্রেক্ষাপটে মানুষ এটা বুঝতে শুরু করেছেন এবং পুলিশ সদস্যদেরকে স্থানীয়রাও সহযোগিতা করছেন। একই সাথে শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন। প্রায় 1 সপ্তাহ পর গতকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে কিন্তু ট্রাফিক পুলিশরাও মাঠে নেমেছেন। তাসনুভা, এই ছিল আমার কাছে শেরপুর থেকে পুলিশি কার্যক্রম শুরুর সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য। আমরা নিজেরাও চাই, প্রত্যেকেই চাই যে পুলিশ তাদের কাজে ফিরুক এবং সেবায় ফিরুক, তাতে করে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি থেকে সবাই রক্ষা পাবো। চলে যাচ্ছি পরবর্তী শিরোনামে। ময়নাতদন্ত ছাড়াই অনেকের দাফন বিচার নিয়ে শঙ্কা। ঢাকা ও সোহরাওয়ার্দী হাসপাতাল। ঢাকা মেডিকেল থানা থেকে ময়নাতদন্ত ছাড়া 7টি লাশ নিয়ে যান স্বজনেরা। একইভাবে সোহরাওয়ার্দী থেকে নেওয়া হয় 41টি লাশ। চলে যাচ্ছি কালের কণ্ঠে। আমানত নিয়ে শঙ্কায় গ্রাহক, ব্যাংক খাতে অস্থিরতা। মালিকানা পরিবর্তনের দাবিতে বিভিন্ন ব্যাংক বিক্ষোভ। ব্যাংকের বাইরে 2,61,195 কোটি টাকা। টাকা উত্তোলনের সীমা 2 লাখ টাকা বেঁধে দেওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। স্থায়ী সমাধানে প্রয়োজন সংস্কার ও ব্যাংকিং কমিশন, বলছেন সাইমা হক বিদিশা। এদিকে 7 রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। 15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা নিয়ে আলোচনা। সর্বশেষে পড়ছি বণিক বার্তা। পলাতক স্বৈরশাসকেরা কেউই রাজনীতিতে ফিরতে পারেননি। 1.5 দশকের সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি রেখে সরকারের বিদায়। এখনও অজ্ঞাত 17 মরদেহ পড়ে আছে ঢাকা মেডিকেলের মর্গে। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। চলমান সংস্কার আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে দেয়াল 11.66%। চলমান সংস্কার আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন, গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। তারা এই কাজ করছেন স্বেচ্ছাশ্রমে। লক্ষ্য নগরীকে আবারও রঙিন করে তোলা। স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব, বলবীর বল উন্নত মমশির। এমন নানা লিখনি লিখে দেয়াল রাঙানোর কাজ করছেন শত শত শিক্ষার্থীরা। রাজশাহী নগরীর সিএনবি মোড় থেকে সিমলা পার্ক, রাস্তার পাশে গণভবনের দেয়ালে প্রায় আধা কিলোমিটার রাঙানো হয়েছে। পাত্রে রং ভাগ করে দেয়া, দেয়াল ঘষে উপযোগী করা, প্রাথমিক অঙ্কন ও তুলির আঁচড় সব কাজই করছেন এই শিক্ষার্থীরা। আবার কেউ কেউ অপেক্ষা করছেন কাজ করার জন্য। শিক্ষার্থীরা স্বেচ্ছায় এ কাজ করছেন। তারা এ কাজকে দেশ পুনর্গঠনের আন্দোলন হিসেবে মনে করেন। আমাদের মনের যেটা ভাবনা এই আন্দোলনকে ঘিরে, যে আমরা কি ভাবছি, আমরা সেটা ভাবে আমরা আঁকাবো নিজেদের মতো করে। শহীদদের রক্তের বিনিময়ে আরেকটা সুন্দর বাংলাদেশ গড়ব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। শহরের বিভিন্ন কাজে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্নভাবে সহায়তা করছে, তো আমারও মনে হলো যে যেহেতু পরীক্ষাটা বন্ধ, সময়টা কাজে লাগানো যায়। শুধু জেলার এই দেয়ালটি নয়, নষ্ট ও বিবর্ণ হওয়া প্রতিটি দেয়াল সাজাতে বদ্ধপরিকর এই তরুণরা। আয়োজকরা বলেন, রঙিন রাজশাহী নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপে যুক্ত হয়ে চিত্রাঙ্কনে সামিল হয়েছেন তারা। এতদিন হয়তোবা বলতে পারবেন যে অনেক সময় অনেকেই অনেক কথা বলতে পারেনি, অনেক কিছু লিখতে পারেনি, সেটাই বলতে পারেন যে এখানে ছবির মাধ্যমে এরা সবাই ফুটে চলছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়কে স্মরণীয় করে রাখতে ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের দেয়ালে ছবি ও দেয়াল লিখন করেছেন শিক্ষার্থীরা। মনের মাধুরী মিশিয়ে তারা লিখছেন বাংলাদেশকে নিয়ে নানা প্রতিপাদ্য। দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়তে, যার জন্য আসলে এই পেন্টিংগুলা এই প্রজন্ম জানতেছে, বাট নেক্সট প্রজন্ম যাতে জানতে পারে, এটাই হচ্ছে আমাদের মেন প্রত্যাশা। ছবির মাধ্যমে তথ্য দিয়ে নতুন প্রজন্ম ও বাংলাদেশকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। রওশনারা তানিয়া, চ্যানেল 24। এবারে আবহাওয়ার খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন জানিয়ে দিই গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং সেই সঙ্গে জানাবো আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 35.8, সর্বনিম্ন 26.8, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 33, সর্বনিম্ন 26.8, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 28.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 32.1, সর্বনিম্ন 26.3, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 34.5, সর্বনিম্ন 27.8, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 24.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সকল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জানাচ্ছিলাম আবহাওয়ার খবর। এবারে আপনাদের নিয়ে যাচ্ছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে যমুনার পানি। গত মাসের বন্যার ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেক এলাকা। শতাধিক স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্কুলগুলো এরই মাঝে খুলতে শুরু করেছে। সিরাজগঞ্জের পরিস্থিতি আরও জানাতে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুণ। হিরক, শুভ সকাল জানাই আপনাকে। এই যে যমুনার পানির পূর্ববর্তী যে ক্ষত আমরা বলছিলাম যে কাটিয়ে উঠতে পারেনি, স্কুলগুলো যে এখন খোলা শুরু করেছে, প্রাইমারি স্কুলগুলোর কি অবস্থা এখন? শিক্ষার্থীরা আসছেন কিনা বা শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের মতামত কি, তারা কি বলছেন? আসলে আপনাকেও শুভ সকাল। আসলে কিন্তু গত কদিন ধরে আবারও যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে, যে কারণে মানুষের যে বন্যায় যে দুর্ভোগ ছিল, যে ভোগান্তি ছিল, সেটি কিন্তু আবারও শুরু হয়েছে। এর পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যে অনেক বিদ্যালয় কিন্তু এবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে সিরাজগঞ্জ জেলায় এবার প্রায় 80টি প্রাথমিক বিদ্যালয় কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা এই যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, ঠিক এটি সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি কিন্তু পুরো যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে বন্যা কবলিত হয়ে কিন্তু শ্রেণীকক্ষে পানি উঠে পড়েছিল, মাঠে পানি উঠে পড়েছিল এবং সড়ক তলিয়ে যাওয়ায় কিন্তু দীর্ঘদিন প্রায় 2 সপ্তাহের মতো কিন্তু এই বিদ্যালয়টি বন্ধ ছিল। আবারও কিন্তু সেই বিদ্যালয়টি খুলে দেওয়ার পরে শিক্ষা কার্যক্রম শুরু হয়, কিন্তু এখন আবারও গত কদিন ধরে কিন্তু যমুনা নদীর পানি বাড়তে থাকায় কিন্তু আবারও ধীরে ধীরে সেই সড়কগুলো তলিয়ে যাচ্ছে। এবং আমরা যেটি দেখেছি যে অনেক শিক্ষার্থী তারা কিন্তু এখন আবার সেই পানির মধ্যেই কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের, সেই পানি পার করে কিন্তু তাদের বিদ্যালয়ে আসতে হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই পুরো যে পূর্ব বাওয়তারা গ্রাম, এই গ্রামটি কিন্তু পুরোটাই কিন্তু তলিয়ে গিয়েছিল এবং সড়কগুলো পানির নিচে ছিল। তারপর কিন্তু পানি নেমে যাওয়ায় কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কমে।
আবারও যমুনা নদী পানি বাড়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু এই যে পূর্ব মোহনপুর, পূর্ব বাওইতারা, এই গ্রামগুলো কিন্তু আবারও কিন্তু বন্যা কবলিত হচ্ছে। বিশেষ করে যারা শিক্ষার্থী, গত বন্যায় কিন্তু প্রায় 2 সপ্তাহ বিদ্যালয়টি বন্ধ ছিল। এরপরে বিদ্যালয়টি কিন্তু খোলার পরে আবারও রাজনৈতিক অস্থিরতার কারণে কিন্তু বিদ্যালয়টি আবার বন্ধ থেকে আবার কিন্তু বিদ্যালয়টি খোলার পরে এখন আবারও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে এবং বিদ্যালয়ের শিক্ষক তারা যেটি বলছে, যেভাবে যমুনা নদীর পানি বাড়ছে আবারও কিন্তু বিদ্যালয়টি কিন্তু পানি বন্যা কবলিত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষা কার্যক্রম আবারও ব্যাহত হওয়ার একটি সম্ভাবনার কথা বলছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে হারে পানি বাড়ছে সেটি আসলে বিপদসীমা এবছর অতিক্রম না করলেও আরও 2 থেকে 3 দিন কিন্তু যমুনা নদীর পানি বাড়তে পারে, এরপর ধীরে ধীরে কমবে। হিরক, অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য। ছবি এঁকে বিশ্বের শিল্পাঙ্গনে আলোড়ন তুলেছে জার্মান শিশু লরেন্ট। মাত্র 2 বছর বয়সী এই শিশুর আঁকা একটি ছবির দাম উঠেছে 3,47 লাখ টাকা পর্যন্ত। শিল্পীদের কাছ থেকে পেয়েছেন মিনি পিকাসো খেতাব। সন্তানের এমন কীর্তিতে গর্বিত তার বাবা মা। চলুন দেখে আসি এ নিয়ে এবার একটি প্রতিবেদন। বয়স মাত্র 2 বছর। এই বয়সেই আঙ্গুলের আঁকিবুকি দিয়ে শিল্প জগতে সাড়া ফেলেছে সে। এই বিস্ময় শিশুর নাম লরেন্ট সোয়ার্টস। অ্যাক্রিলিক পেইন্ট ব্যবহার করে জার্মান শিশুটির আঁকা ছবি দেখে অবাক গুণী শিল্পীরাও। দেশ বিদেশের পত্রিকায় তাকে নিয়ে বেশ কয়েকটি ফিচার স্টোরিও লেখা হয়েছে। এরই মধ্যে নিলামে তোলা হয়েছে এই ক্ষুদে শিল্পীর আঁকা ছবি। দাম উঠেছে 2,70,000 ইউরো পর্যন্ত, বাংলাদেশি মুদ্রায় যা 3,47 লাখ টাকা। অসাধারণ প্রতিভার লরেন্টকে শিল্পীদের অনেকেই আদর করে ডাকেন মিনি পিকাসো নামে। লরেন্টের ইনস্টাগ্রামের ফলোয়ার 50,000-এর বেশি। রয়েছে লরেন্টস আর্ট নামে ওয়েবসাইটও। সন্তানের এমন কীর্তিতে গর্বিত লরেন্টের বাবা মা। গেল বছর সপরিবারে ছুটি কাটাতে যাই। রিসোর্টে বিশাল একটি পেন্টিং ঘর দেখে ছবি আঁকার প্রতি তার উৎসাহ তৈরি হয়। এরপর থেকে সে রং তুলি নিয়ে খেলার ছলে আঁকা শুরু করে। বেশিরভাগ সময় সে আঁকাআঁকি করে, আমাকে ডেকে দেখায়। বর্তমানে তার আঁকা কয়েকটি দারুণ ছবি রয়েছে। ওর কাজে আমি অভিভূত। লরেন্টের পেন্টিংয়ের সবাই প্রশংসা করে, এমনকি নিলামে বেশ ভালো চাহিদা রয়েছে। বাবা হিসাবে বিষয়টি গর্বের। আমি চাই ও শতাব্দীর সেরা অঙ্কন শিল্পী হোক। ওর জন্য শুভকামনা। গেল এপ্রিলে মিউনিখের সবচেয়ে বড় চিত্রাঙ্কন প্রদর্শনীতে স্থান পায় লরেন্টের আঁকা শিল্পকর্ম। আগামী সেপ্টেম্বরে এই বিস্ময় শিশুর শিল্পকর্ম নিয়ে আয়োজিত হবে একক প্রদর্শনী। মাসুম রাব্বি, চ্যানেল 24। রংতুলির এই আচর অব্যাহত থাকুক, গ্রাফিতিতে ভরে উঠুক বাংলাদেশের প্রতিটি দেয়াল, যেখানে নতুন প্রজন্ম কথা বলুক নতুনদের স্বরে, নতুনদের ভাষায়। এই ছিল আজকের মতো কেওয়াইস্টির সকাল 24। তাসনভা মোহনা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আরও একবার। শুভ সকাল।